গল্পর সাথে অস্মিতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শক্তিপদ রাজগুরুর কলমে রাগ অনুরাগ। তাহলে শুরু করা যাক। হরিমাধব বাবুর এমনিতে বেশ সাজানো সংসার, 2 ছেলেও কৃতী। একজন কোন কলেজের অধ্যাপক, ছোট ছেলে এলাকার নামী ডাক্তার, ভালো পেশার। হরিমাধববাবু নিজে এখানকার বারের নামকরা উকিল, নিজের চেম্বার এদিকেই, মক্কেলের ভিড় লেগেই আছে। ফৌজদারি কেসের বিশেষজ্ঞ, ফাঁসির আসামিকে তার সওয়াল জবাব আর নিপুণভাবে সাক্ষীকে পড়ানোর জন্য তিনি খালাস করে আনতে পারেন, এটা বেশ কয়েকবারই দেখেছে অনেকে। এজলাসে দাঁড়ালে তরুণ হাকিমরা হরিমাধবকেই সমীহ করেন। ভরাট কণ্ঠস্বর, ইয়া গোল মুখে একজোড়া পুষ্ট বেড়ালের ল্যাজের মতো গোঁফ, তার কণ্ঠস্বরে গমগম করে এজলাস। আদালতে তিনি যেন রয়্যাল বেঙ্গল টাইগার, চেম্বারেও সেই মূর্তি। মক্কেল এসেছে চারা ভাঙানির মামলা করতে অন্য পক্ষের নামে। তার ভাইপো নাকি জোর করে কাকার জমি দখল করতে চায়। তার রোয়া ধানগুলি তছনছ করে গেছে, তাই ভাইপোর নামে মামলা করতে এসেছে শশী মোড়ল। বলে ভাইপোকে ফাটকে পুড়তে হবে উকিলবাবু, এই 200 টাকা আগাম রাখেন, ভাইপোকে ফাটকে পুড়তে পারলে আরও 500 দেব। তারপর হরিমাধব বলে, ভাইপোকে ফাটকে পুড়তে হবে, তাহলে এদিকে আয় আয়। শশী মোড়ল উকিলবাবুকে ডাকে এগিয়ে আসতে। এবার উকিলবাবু টেবিল থেকে জম্পেশ রুল কার্ডটা তুলে নিয়ে শশীর কপালেই এক মক্কম ঘা মারতে শশী আর্তনাদ করে বসে পড়ে কপালে হাত দিয়ে। আঙুলের ফাঁক দিয়ে রক্ত চুইয়ে পড়ছে টপ টপ করে। নিজের হাতের এহেন কাজ বেশ মন দিয়ে দেখছে হরিমাধব। শশী বলে, মারলেন? কপাল ফাটিয়ে রক্তপাত ঘটালেন কেন? কি করেছি? চুপ! হরিমাধব গোফ নেড়ে ধমকালেন তাকে। চুপ বলছি! তোর মামলা পাকা করার জন্যেই করছি। ওরে মুহুরি! নিবারণ মুহুরি জানে এরপর তার ডাক পড়বে। সে জানে আরও কিঞ্চিত আমদানি হবে। সে জানে কি করতে হবে এরপর, কারণ ফৌজদারি মামলা সাজাবার জন্য উকিলবাবু এসব কাজই করে থাকেন। নিবারণ বলে, একে থানায় নিয়ে গিয়ে ডায়েরি করিয়ে আনবো বাবু? উকিলবাবু বলেন, শশী, একটা মিথ্যা সাক্ষীকেও আমি জোগাড় করে দেব, খরচা দিয়ে যাও, থানায় ডায়েরি করে এসো। এবার সব কিছু ঠিক করে দিয়েছি। রক্তপাত হত্যার চেষ্টা একবার উল্লেখ থাকলে তোমার ভাইপোকে হাজতে পোড়া যাবে। এবার সব ঠিক করে দিয়েছি, ফাটকে পুড়ছি তোমার ভাইপোকে। আর হরিমাধব উকিল তাই করেছে। 3-4 জন জুনিয়র উকিল আদালত বাড়ির চেম্বারে নথিপত্র নিয়ে হরিমাধবের নোট নেয়, মামলা সাজায়, সাক্ষীদের তালিম দেয় কি কি বলে যেতে হবে দিনরাত তা করার জন্য। বিপক্ষের উকিলের আনা সাক্ষীদের জেরার মুখে ধমক দিয়ে হরিমাধব ওদের সব কথাকে তাল গোল পাকিয়ে দেয়, মামলা উল্টে দেয়। কিন্তু এহেন পুরুষ সিংহ বাড়িতে গিন্নি হরিপ্রিয়ার কাছে এক্কেবারে কেঁচো। হরিপ্রিয়ার বাবা মুর্শিদাবাদের কোন এক গ্রামের জমিদার। বিশাল চক মেলানো বাড়ি, দেউড়ি, ঠাকুর দালান, কাছারি মহল, বাড়িতে জুড়ি গাড়ি সবই ছিল। বাবার আবদারে মেয়ে, ছোট ভাইয়ের চেয়ে তার আবদারই বেশি। জমিদার বাবু দেখে শুনে মেয়ের বিয়ে দিয়েছিলেন। হরিমাধবের বাবাও ছিল জমিদার, তবে হরিমাধব কলেজে পড়ে, এখন নামকরা উকিল। জমিদারি চলে গেছে। হরিপ্রিয়ার ছোট ভাই এখন ধান কল করে ভালো ব্যবসা করছে, তবে জমিদারি না থাকায় জমিদারি মেজাজটা কিন্তু রয়ে গেছে হরিমাধবের শালাবাবুর, রয়েছে দাপটও। তার তুলনায় হরিমাধব বাড়িতে নিরীহ নিপাট একটি মানুষ, আর সেটা হয়েছে ওই স্ত্রী হরিপ্রিয়ার দাপটে। জমিদারি মেজাজ তার। দশাসই চেহারা, এককালে সুন্দরীই ছিল, ফর্সা গায়ের রং। সেই সুন্দরী মেয়েটি এখন যেন দারোগা। হাকিম সামলাতে জানে হরিমাধব, কিন্তু দারোগা সামলাতে অক্ষম, বিশেষত বাড়ির এই দারোগাটিকে। হরিমাধব বিকেলে গাড়ি থেকে বাড়ি ঢুকছে। উঠোনে কলতলায় কাজের মেয়ে সাবিত্রী এক রাশ বাসন নিয়ে মাজতে বসেছে। বাড়ি ঢুকে হরিমাধব নিচে দাঁড়িয়ে উপর থেকে হরিপ্রিয়ার চড়া গলা শোনা গেল, ওখানে দাঁড়িয়ে কি হচ্ছে? উঠে এসো, এসো ওপরে।
হরিমাধব বাবুর মেজাজ চড়ে ওঠে। আদালতে সে আজকে হাকিমের এজলাসে বেশ তর্ক হয়েছে একটা ল পয়েন্ট নিয়ে। মন মেজাজ ভালো নেই। গিন্নির এই হাঁকটাকে বলে হরিমাধব, যাচ্ছি যাচ্ছি। উঠে এসো, এক্ষুনি এক্ষুনি ওপরে এসো। হরিমাধব বাবু জুতো খুলে ওপরে উঠে দোতলায় গেলেন। গিন্নির হাঁকটাকে ওদিকে বড় বউ শেফালি আর বড় ছেলে চাইল। শেফালি স্বামীকে বলল, এত খোঁজ করে এই কাজের মেয়েটিকে আনলাম বাবার বাড়ি থেকে, মা এবার এটাকেও কি তাড়াবে? কি সন্দেহ বাতিক যে মায়ের। হরিমাধবের বড় ছেলে অধ্যাপক মধুসূদন পরীক্ষার খাতা দেখতে দেখতে বলে, তাই দেখছি, মায়ের কি যে রোগ। ওদিকে ছোট বউও দেখছে ব্যাপারটা। তার ডাক্তার স্বামী চেম্বারে যাওয়ার জন্য পোশাক বদলাচ্ছিল। সে বলে, মায়ের এটা একটা মানসিক রোগ। ছোট বউ আইভি স্বামীকে বলে, মায়ের রোগ আবার তোমার মধ্যে সংক্রমিত হয়নি তো? দেখো বাপু। ডাক্তার হরগোবিন্দ স্ত্রীকে কাছে টেনে বলে, সে ভয় নেই তোমার। আইভি বলে, একটা কিছু না করলে তোমার বাড়িতে কাজের মেয়ে তো থাকবে না। মায়ের এই কি বিশ্রী রোগ, তুমি তো ডাক্তার, দেখো না ওষুধপত্র দিয়ে। হরগোবিন্দ বলে, এ রোগ সারানোর ক্ষমতা বাবা মহাদেবেরও নেই, আমি তো তুচ্ছ। ওদিকে হরিমাধব তখন গিন্নির জেরায় জেরবার। হরিপ্রিয়া মুখে পানের ওপর এক ছিটে খুশবুদার জর্দা ছিটিয়ে জেরা শুরু করেছে। উঠানে হাঁ করে ওই সাবিত্রীর দিকে চেয়েছিলে কেন শুনি? হরিমাধব দেখেছে ছোট ছেলের গাড়ি রয়েছে, বড় ছেলেও ফিরেছে কলেজ থেকে, বৌমাও রয়েছে। হরিমাধব বলে স্ত্রীকে, আস্তে, কি যা তা বলছো, ছেলে বৌমা রয়েছে, শুনতে পাবে যে। হরিপ্রিয়া খাটে গদিয়ান হয়ে গলা আরও চড়িয়ে বলে, শুনুক, ওদের বাপের গুণের কথা শুনুক। 3 কাল গিয়ে কি 1 কাল ঠেকেছে? এখনো ছোক ছোক স্বভাব গেল না? স্বভাব যায় না মোলে, ইল্লত যায় না ধুলে। হরিমাধব চাপা সরে বলে, আরে কি হচ্ছে কি, জুতো খুলছিলাম নিচে, ফিতে খুলতে দেরি হচ্ছিল। থাক, আর সাফাই গাইতে হবে না, শেষবারের মতো বলে দিলাম, এদিক ওদিক চাইবে না কিন্তু, বলে হরিপ্রিয়া। তারপর গলা তুলে হাঁক পাড়ে কাজের মেয়ের উদ্দেশ্যে, এই সাবিত্রী, বাসন মাজা হলে রান্নাঘরে গিয়ে আনাজ কাটকে যা। অর্থাৎ হরিমাধব এবার চা খেয়ে চেম্বারে নামবে, তার আগেই সাবিত্রীকে উঠোন থেকে সরিয়ে দেবার কথা বলা হলো। হরিমাধবের বয়স এখন 60 পার হয়েছে। ওর নামে শত্রুতেও কোনোদিন কলঙ্ক অপবাদ দিতে পারেনি। চরিত্রবান, সত্যি সত্যিই সৎ মানুষ। ভোরে উঠে স্নান করে গুরু বন্দনা, পূজা, গীতা পাঠ করেন। সন্ধ্যাতেও 8 ঘন্টা গুরু পূজা ভজন করে চেম্বারে নামেন। বাকি সময় কাটে মক্কেল, কেস কাছারি আর আদালত নিয়ে। তবু গিন্নির চোখে তার মতো ভ্রষ্ট পুরুষ আর যেন কেউ নেই। ফিরতে দেরি হলে কৈফিয়ত চায় হরিপ্রিয়া, কোথায় ছিলে এতক্ষণ? হরিমাধব বলে, এজলাসে দেরি হয়ে গেল যে। এজলাস না অন্য কোনো মহিলা মক্কেলের বাড়িতে? শুধোচ্ছি নিবারণকে, দাঁড়াও। হরিপ্রিয়া বলে। হরিমাধব বলে, দোহাই তোমার, এইসব ছাড়ো তো, কে যে কি ভাববে, ছি 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 ছি, এইসব কথা বলতে বাধে না? হরিপ্রিয়া বলে, বাঁধবে কেন, তোমাকে বিশ্বাস নেই। এই নিয়ে বউদের মধ্যে হাসাহাসি হয়। কি কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড রে ভাই এসব। ছেলেরা বলে, কাজের মেয়েটা আছে তো, মা শুরু করেছে আবার। হরিমাধব বাবুর ওপর গিন্নির কড়া নজর। রাতে হরিমাধব বাবু কোন দিন বাথরুমে যাবেন, হরিপ্রিয়ার ঘুমও সজাগ। দেখে কর্তা ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে যাচ্ছে। হরিপ্রিয়ার মনে হয় নিশ্চয়ই ওর মতলব ভালো নয়। সেও পা টিপে টিপে কর্তার পিছু পিছু বের হয়ে আসে। এবার হাতে নাতে কর্তার কুকীর্তি ধরবে হরিপ্রিয়া। সেকেলে আমলের বিরাট বাড়ি, দোতলার বাথরুম, বারান্দা। ওদিকে হরিমাধব বাথরুম থেকে বের হয়ে আসে, দেখে থামের আড়ালে গিন্নি সজাগ দৃষ্টিতে চেয়ে আছে। হরিমাধব বাবু বলে, তুমি? হরিপ্রিয়া বলে, বাথরুম যাবে বলে। রাত দুপুরে কোথায় যাচ্ছ দেখব না? সেই ফাঁকে দেখে হরিপ্রিয়া একতলায় নামার গেটটা সঠিক তালাবন্ধই রয়েছে। ঝি চাকররা অবশ্য একতলাতে থাকে রাতে। হরিমাধব বলে,
এত ঠাকুর নাম করো, মনের এই ময়লা তবু মুছতে পারলে না। এই নিয়েই অশান্তি বাড়িতে। হরিমাধব যেন বাড়ির ছেলে বউদের সামনে একটা ক্লাউনে পরিণত হয়েছে। হরিমাধবের ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে ওঠে। হরিমাধবের নিচের তলায় নামার সময় হরিপ্রিয়াও নেমে আসে বাতের শরীর নিয়ে। চেম্বারে ঢুকিয়ে তবে ওপরে ওঠে হরিপ্রিয়া। খবরটা 2-4 জন মক্কেলও জেনে ফেলেছে। সেদিন হরিমাধবের শ্যালক জমিদার তনয় এসেছে হরিমাধবের বাড়িতে। হরিপ্রিয়াও ভাইকে পেয়ে খুব খুশি। হরিমাধবের অনেক দিনের বন্ধু ও শ্যালক কমলবাবু রসিক ব্যক্তি। সন্ধ্যার পর তার একটু পানদোষের অভ্যাস আছে। জমিদারি চলে গেলেও সেই অভ্যাসটা বজায় রয়েছে কমলবাবুর। হরিমাধব নিজে ওসব খান না, নিষ্ঠাবান ব্যক্তি, তবু শ্যালকের জন্য বিলাতি মদ, কাজু বাদাম, কাটলেট এসব আনিয়েছেন। হরিমাধব কমলকেই পেয়ে আজ বলে, হরিপ্রিয়ার ওই সন্দেহ বাতিকের কথাটা তুমি আগে শোনো কমল। বলে, তোমার দিদি তো আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দেবে ঘরে বাইরে। যা সন্দেহ বাতিক ওর। কমল তখন সবে গ্লাসে এক চুমুক দিয়েছে। সে কথাটা শুনে বলে, সে কি, তুমি তো একদম নিরমিষী লোক দাদা। মদ মেয়ে ছেলে কোনো বাতিকই নেই, তোমাকে সন্দেহ করে দিদি? আরে সন্দেহ বলে সন্দেহ, ছেলে বউদের সামনে যা তা বলে জানো, বলে হরিমাধববাবু। লজ্জায় মাথা কাটা যায়। বাড়ির কাজের মেয়েটা ওই বুড়িকে নিয়ে সন্দেহ করে দিদি? হেসে ওঠে কমল। কি বলো? হরিমাধব বলে, তুমি হাসছ, এদিকে আমার কাঁদতে ইচ্ছা করছে। এক এক সময় মনে হয় সংসার ছেড়ে চলে যাই কোথাও, যেদিকে দু চোখ যায়। কমল বলে, জল তো মনে হয় অনেক দূর গড়িয়েছে দেখছি। এক কাজ করতে পারো, ফল হবে এতে। হরিমাধব আশম্বিত হয়ে জিজ্ঞেস করে, কি কি কাজ? কমল গলায় এক ঠোক মদ ঠেলে বলে, একদিন আচ্ছা সে প্রহার করো, বেদম প্রহার। দেখবে মারের চোটে ওই সন্দেহের ভূত কোন দিকে পালাবে। তুমিও একদিন মুষ্টিযোগ দিয়ে দাও দিদিকে, বেশ কড়া ডোজেই দিও। হরিমাধব শ্যালকের এহেন পরামর্শে চমকে ওঠেন। বলছো কি হে নীলকমল? হ্যাঁ, নিজের স্ত্রীকে প্রহার, মারধর করতে বলছো? ছেলেরা বড় হয়েছে, বৌমা নাতিপুতি রয়েছে, কি ভাববে তারা? না না, এ হতে পারে না। আরে 5 জন শুনলে কি বলবে? ছি, না না না। কমল মদের গ্লাসে চুমুক দিয়ে বিজ্ঞের মতন রায় দেয়, তাহলে তোমার বাঁচার পথ আর নেই। ওই যে পাঁচালেই, শুনে যাও। তোমাকে বাঁচাবার আর কোনো পথই দেখি না দাদা। কমল বলে। কমল বেশ কৃতি পুরুষ, ব্যবসাতে ভালো করেছে, নানাজনকে চড়িয়ে খায়। সদরের নেতাদেরও সকলে কমলকে বেশ সম্মান করে। তার কাছে নানা পরামর্শ নিতে আসে বিপদে আপদে। হরিমাধব বলে, কমল, তোমার মাথায় অনেক রকম মতলব খেলে শুনেছি। আমাকে পরিত্রাণের একটা পথ বাতলাও ভায়া, না হলে শেষমেশ সংসার ছেড়েই চলে যাও কোথাও। কমল তখন কয়েক পেগ চড়িয়ে নিয়েছে, নেশাটাও বেশ গোলাপি হয়েছে। কমলের মাথায় এসব আইডিয়া আসে। সে বলে, হরিদা, একটা পথ আছে। মারধর করতে হবে না, এরকম পথ বলো। হরিমাধব ওইসব অপ্রিয় কাজ করতে পারবে না, তাই এই কথা বললাম তোমায়। কমল বলে, আরে না না, এ একেবারে অন্য পথ। ঠিক মতো চাল দিতে পারলে দিদি একেবারে মাত হয়ে যাবে। তোমার পুজোর ছুটিতে কোর্ট কতদিন বন্ধ থাকবে হরিদা? হরিমাধব বলে, তা ধরো মাসখানেক। কমল বলে, তাহলে কটা দিন মুখ বুজে দিদির থ্যাতলানি খাও, তারপরই ব্যাস, কুমোরের ঠুকঠাক কামারের এক ঘা, একেবারে মোক্ষম ঘা। তা কি করতে হবে? হরিমাধব শুধোয়। কমল বলে, ও সময় হলেই বলবো। হরিমাধবের জীবন যেন বিষিয়ে উঠেছে গিন্নির ওই বাতিকে। সাবিত্রীর কাজ চলে গেছে। ছেলেরা কদিন চেষ্টা করে ছোট বউয়ের গ্রাম থেকে এক বয়স্কা বিধবাকে এনেছে কাজের জন্য। ছোট ছেলে মাকে বলে, সারা পাড়ার লোক, কাজের লোকেরা জেনে গেছে তোমার কথা, আর পাগলামি করো না। হরিপ্রিয়া বলে, তোরা আমার দোষই দেখলি, তোদের বাপের গুণের কথা জানিস? আদালতে এক মানুষ আর এক ঘরে পাড়ায় নজর দোষ গেল না। ছেলে সরে পড়ে, বউরা আড়ালে হাসাহাসি করে। হরিমাধববাবু সেদিন না খেয়েই আদালতে চলে যান। কাজে মন লাগে না। পুজোর ছুটিও পড়ে গেল। রাতের বেলায় উঠে বাথরুম যাবেন,
দেখেন তার ধুতির সঙ্গে গিন্নির জম্পেশ করে শাড়ির আঁচল বাঁধা, অর্থাৎ হরিমাধব বাবুকে যেন বেঁধে রাখা হয়েছে। গিন্নিও জেগে রয়েছে। শুধোয় কোথায় যাওয়া হচ্ছে চুপে চুপে? হ্যাঁ, নতুন মেয়েটার দিকে নজর পড়েছে বুঝি এর মধ্যে? হরিমাধব বলে, থামবে। কেন থামবো? হরিপ্রিয়াও গর্জে ওঠে। ছেলে বৌমা জেগে রয়েছে। বড় ছেলে বলে, মা কি আজকাল পাগল হয়ে গেল নাকি? ছোট বউ বলে, হি হি, ডাক্তারকে দেখাও। রাত দুপুরেও বুড়ো বুড়ির নাটক। হরিমাধব বাবু চুপ করে যান। অবশ্য হরিপ্রিয়া তখনও গজগজ করছে, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। হরিমাধবের মনে পড়ে এবার কমলের কথাগুলো। এবার সেও তৈরি। পুজো আসছে, বাড়িতে সমারোহ শুরু হয়েছে। হঠাৎ সকাল থেকে হরিমাধবকে পাওয়া যাচ্ছে না। আদালত বন্ধ, কিন্তু লোকটা গেল কোথায়? হরিপ্রিয়াও ভাবনায় পড়ে গেল। বলা নাই কওয়া নাই, পুজোর মুখে লোকটা কোথায় নিরুদ্দেশ? বড় ছেলে, বড় বৌমা, ছোট ছেলে, ছোট বৌমা, এবার মাকেই দায়ী করছে। লোকটা শিবের মতো সৎ, দিনরাত খাটে, পয়সা আনে, তাদের মানুষ করেছে। আর মা, তুমি সেই সম্মানীয় লোকটাকে দিন রাত শুধু শাসন করেছ আর যা তা কথা বলেছ। ছোট ছেলে জানায়, সারা শহরের মানি লোকটাকে তুমি পদে পদে অপমান করেছ, আর তাই অতিষ্ঠ হয়ে লোকটা ঘর ছেড়ে চলে গেছে। পুজো এসেছে। হরিপ্রিয়া এখন একেবারে নীরব। বাড়িতে যত ঝগড়া হতো তার স্বামীর সঙ্গেই হতো। আজ সেই লোকটা নেই। উৎসব আনন্দের দিনে কোথায় রইল কে জানে। অবশ্য ছেলেরা পরামর্শ করে অন্যদের জানিয়েছে যে বাবা কেদার বদ্রী গেছে। তারা আসল খবরটা জানে না, অন্য লোকেরা। হরিপ্রিয়া নাওয়া খাওয়া ছেড়ে এবার চোখের জলই ফেলে। মানুষটাকে হারিয়ে আজ বুঝেছে যে সত্যি স্বামীকে সে অকারণে লাঞ্ছনা অপমানই করেছে। এবার দেবতার চরণে মাথা ঠোকে, মানুষটাকে ফিরিয়ে এনে দাও গো ঠাকুর, মানুষটাকে ফিরিয়ে এনে দাও। কিন্তু পুজো কেটে গেল, হরি মাধবের কোনো খবর নাই। ছেলেরাও ভাবনায় পড়ে, কোনো বিপদ আপদ হলো কিনা বাবার কে জানে। হরিপ্রিয়া কদিনেই আধখানা হয়ে গেছে। আর কথা বলে না, শুধু চোখের জলে জল ফেলে ঠাকুর দেবতার পায়ে মাথা ঠোকে। কিন্তু হরিমাধবের দেখা নেই। কমল এ খবর পেয়ে আসে দিদির কাছে। দিদির সেই তেজ দাপট আর কিচ্ছুটি নেই, এখন সব ঠান্ডা। ভাইকে দেখে বলে, আমার কি সর্বনাশ হলো রে, লোকটা বিভাগী হয়ে গেল, কোথায় গেল, কোথায় গেল? কমল বলে, তোমারই সন্দেহ বাতিকের জন্য সংসার ছেড়ে চলে গেছে দিদি। গুরুদেবের আশ্রমে খবর নিয়েছ? হ্যাঁ রে, সেখানেও তো যাইনি রে। তাহলে গেল কোথায়? কমল ভাবছে। হরিপ্রিয়া বলে, আমারই দোষ, যা তা বলেছি ওকে, আর কোন দিন ওসব কথা বলবো না। তুই লোকটাকে খুঁজে আন কমল, খুঁজে আন। কমল বলে, কাশীপুর শ্মশানে অনেক বড় সাধু আসে, তারা নাকি ভূত ভবিষ্যৎ সব জানে। সেখানেই নিয়ে চল, যদি তারা ওর সন্ধান দিতে পারে। চল ভাই। কমল, হরিপ্রিয়া এখন পুরো অন্য মানুষ। কমল বলে, সেখানে কি পাবে তাকে? তা এত করে যখন বলছো, কাল সকালে গাড়ি পাঠাবো, যেও আনে। কমল বাড়ি ফিরে দেখে হরিমাধব কাগজ পড়ছে। তার বাগান বাড়িতে হরিমাধব কমলকে দেখে বলে, ও বাড়ির কি খবরে তোমার দিদির? এক্কেবারে নেতিয়ে পড়েছে ঠাকরুন, মনে হয় ওষুধ ধরেছে, বুঝলে হরিদা, বলে কমল। হরিমাধব বলে, এভাবে আর তোমার বাগান বাড়িতে কদিন গা ঢাকা দিয়ে থাকবো? কমল বলে, ওই তোমার দোষ, বিয়ের পয়লা রাতে বউয়ের কাছে হম্মি তম্বি দেখাতে পারোনি আমার মতো, তাই ভুগছ। এবার একটা দিন বেশ জমিয়ে অভিনয় করতে হবে, ব্যাস, তাহলেই কিস্তি মাত। হরিমাধব বলে, অভিনয় করতে হবে? কমল বলে, বার্ড লাইব্রেরির নাটকে বাল্মীকি বিশ্বামিত্রের পাঠ তোমার একচেটিয়া। কাল কাশীপুরের শ্মশানে সাধুর রোল করতে হবে, লাস্ট সিন। মেকআপ করার লোকও এনেছি, যা যা বলবো করে যাও, ব্যাস। তারপর দেখবে আমার দিদি ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। হরিপ্রিয়া ব্যাকুল হয়ে এসেছে কমলের এখানে। কমল বলে, চলো দিদি মহাশ্মশানে। শ্মশানে এক নতুন সাধু এসেছে, কে জানে হরিদা মনের দুঃখে সন্ন্যাসী হয়ে গেল কি না। ও কথা বলিস নি কমল, তার কিসের দুঃখ যে সন্ন্যাসী হবে? হরিপ্রিয়া বলে। কমল বলে, মনের দুঃখে? দুঃখ তো তুমিই তাকে দিয়েছ।
কম দুঃখ তো দাওনি দিদি। আর ওসব বলিস না ভাই, আমার ঢের শিক্ষা হয়েছে। চল ভাই চল, যদি সন্ধান পাই তার। হরিপ্রিয়া একেবারে আকুল হয়ে বলে কমলকে। কাশীপুর শ্মশানে একটা নদীর ধারে বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে শিরীষ, শেওড়া, নিম, আকাশমণি আর নিচে ঘন লতার জঙ্গল। ওরই সেখানে দু একজন সাধু ধ্যানস্থ হয়ে রয়েছে। হরিপ্রিয়ার দামি শাড়ি ধুলোয় লুটোচ্ছে। কাঁটা ঝোপ আকন্দ বনের ভিতর সে খুঁজছে একজনকে ব্যাকুলভাবে। কমল অবশ্য স্টেজ রেডি করে রেখেছিল। সকালে হরিমাধবকে মেকআপ দিয়ে এখানে একটা বড় শেওড়া গাছের নিচে চালা করে বসিয়ে দিয়ে গেছে। ইয়া দাড়ি, পরনে রক্তাম্বর, গলায় অনেক হাবিজাবি, গায়ে ছাইও মাখানো। হরিমাধবের দাড়ি কুটকুট করছে। হঠাৎ হরিপ্রিয়াকে দেখল হরিমাধব। হরিপ্রিয়া দেখেই চিনেছে। পেছন ফিরল কমল। হরিপ্রিয়া এসে পায়ে লুটিয়ে পড়ে কান্না ভিজে গলায় বলে, এ কি হাল হয়েছে গো তোমার? এই শেওড়া গাছের নিচে বসে আছো নিজের ঘর সংসার ছেড়ে? ওগো ওগো আমার ঘাট হয়েছে, চলো চলো গো বাড়ি চলো, ওগো বাড়ি চলো। হরিমাধব এবার বাল্মীকি সেই ডায়লগ বলে, সংসার ওসব মায়া, অনিত্য। সেই মায়ার সংসার ছেড়ে মহামায়া কৃপালাভের জন্যই আমি এখানে এসেছি। তুমি বাড়ি ফিরে যাও। ছেলেরা বৌমারা কত ভাবছে তোমার জন্যে, দাদুভাই কত কাঁদছে তুমি জানো? হরিপ্রিয়া ব্যাকুলভাবে বলে। দুদিন কাঁদবে, তারপর ভুলে যাবে। হরিমাধব বলে, একবার যখন অনিত্যকে ছেড়ে আসতে পেরেছি আর ওখানে যাব না। হরিওম হরিওম বলে হরিমাধব নীরব হয়ে যায়, যেন সমাধি লাভ করেছে। হরিপ্রিয়া এবার পায়ে মাথা ঠোকে। আমার ঘাট হয়েছে, আর ওসব পাপ কথা কোনো দিন মুখে আনবো না গো। তোমার পা ছুঁয়ে বলছি, ও গো ঘরে চলো, ঘরে চলো। তপস্যা সেখানেই করবে, কাজকর্ম করবে, এসবও করবে শান্তিতে। আমি কোনো কথা বলবো না আর। পোড়া জীব আমার খসে যাক, খসে যাক। কমল বলে, হরিদা, দিদি এত করে বলছে, ঘরেই চলুন। সংসারই তো স্বর্গ, ঘরই তো মন্দির। হরিমাধব বলে, তুমি বলছো কমল, শেষে আবার সেই অশান্তি? হরিপ্রিয়া সঙ্গে সঙ্গে বলে, তোমার পা ছুঁয়ে বলছি, আমার ভুল ভেঙেছে গো। যে এক কথায় ঘর সংসার ছাড়তে পারে তার মনে কোনো পাপ নেই গো। তুমি চলো, তুমি চলো গো, ঘরে চলো। হরিমাধব অস্ফুট স্বরে বলে, হরিয়াম হরিয়াম তৎসৎ। ঠিক আছে, চলো তবে। তবে কথার খেলাপ হলে এবার কিন্তু আমি হিমালয়ে চলে যাব। কমল বলে, ও দিদি তুমি বাড়ি যাও, আমি হরিদার দাড়ি ফাড়ি কাটিয়ে ধোপধুরস্ত বানিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। হরিপ্রিয়া ব্যাকুল হয়ে বলে, যদি না যায়? কমল বলে, আরে আমি তো আছি, ওকে নিয়েই বাড়ি ফিরব, তুমি ভয় পেও না। পাড়ার সকলে জানে হরিমাধব কেদারবদ্রী থেকে ফিরছে। বাড়িতে আজ আনন্দের পরিবেশ। সন্ধ্যায় কমল আজ বিলাতি মদ নিয়ে এসছে। হরিমাধব কাটলেট খাচ্ছে। কমল বলে, কি কেমন বুঝছো হরিদা? হরিমাধব বলে, অল কোয়াইট ইন দি হোম ফ্রন্ট। তোমার দিদি এখন একেবারে অন্য মানুষে, আর কোনো কথা নেই। বেশ শান্তিতে কাজটা হয়েছে, ঘরেও শান্তি নেমেছে। কমল বলে, তাহলে আমার এলেম আছে বলো। হরিমাধব আজ কমলের কেরামতিকে অস্বীকার করতে পারে না। বাহ, বড় সুন্দর। সংসারে মেয়েদের বা বউদের সন্দেহবাতিক একটা খুব সাধারণ ব্যাপার। এ ধরনের সমস্যা অনেকের সংসারেই থাকে। আপনাদেরও কি সন্ধানে এরকম কোনো সংসার আছে যেখানে মেয়েরা এ ধরনের সন্দেহ করে থাকে তাদের স্বামীদের? যদি থাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর কেমন লাগলো এই পরিবেশনা? ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল গল্প সাথে অস্মিতা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।